আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আমার চ্যানেলে ক্রাক এবং ফেনমস এই জব সলিউশন ২ টা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম। যেখানে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আসছে। মোটামুটি আমি ব্যস্ততার জন্য হোক কিংবা আ আমার জানার ঘাটতি থাকার কারণে এই ২ টা কারণে আমি আপনাদেরকে কোয়েশ্চেন গুলোর আনসার কখনো দিয়েছি, কখনো দেই নাই। তো আমি আজকে চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেন বেস কিছু আনসার দেওয়ার জন্য। যেমন ক্রাকের লাস্ট এডিশনটা কত তারিখের? আপু কত সাল থেকে শুরু হইছে? ক্রাকের পেজ কয়টি আপু? ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ২ এর প্রিলি পরীক্ষার জন্য কোন বইটি বেস্ট হবে? আপু ফিনোমস জব সলিউশন প্লাস এর প্রাইস এখন ৳১,০৫৭ হয়তোবা আমি এখানে যে প্রাইসটা বলছিলাম সেই প্রাইসটা চেঞ্জ হয়েছে। এজন্য উনি বর্তমান যে দাম সেটা আমাদেরকে জানিয়েছে। পরেরটাতে যদি দেখি ফিনোমে কি ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া সকল জবের সলিউশন দেওয়া আছে? রিসেন্ট জব সলিউশনের প্রয়োজনীয়তা কাভার করবে কিনা? ফিনোমের কি রিসেন্ট জব সলিউশন আছে? নাইস ভিডিও, থ্যাংকস, ওয়েলকাম। পরেরটা হচ্ছে ক্রাকের প্রাইস কত? ক্রাক ফালতু লাগছে, উনি ওনার মতবাদটা এখানে দিছে, ওনার কাছে এটা ভালো লাগে নাই, কোনো এক্সপ্লেনেশন নাই এর কারণে, শুধুমাত্র কোশ্চেন দেওয়া, এক্সপ্লেনেশন ছাড়া বুঝবো কেমনে? আচ্ছা, তো এই মোটামুটি আপনাদের কোশ্চেন গুলো ছিল। তো আমি চেষ্টা করব এই কোশ্চেন গুলো ক্রাক বেস যে কোশ্চেন গুলো ছিল সেগুলোর আনসার দেওয়ার জন্য, কারণ আমি নিজে হচ্ছে ক্রাকটা নিয়েছিলাম, আমার কাছে ফিনমসটা নাই। তো ফিনমস যেহেতু নাই আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না। তবে এই ভিডিওটা আপনি যদি ইউটিউবে দেখেন তবে ডেসক্রিপশন লিংকে আপনি চেক করলে ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমি ফেনম এবং হচ্ছে আমাদের এই যে ক্র্যাক দুইটারই যে ইসে ফেসবুক প্রোফাইল পেজ, এই প্রোফাইলের যে ভিডিওগুলো প্রোফাইলটা আমি লিংক করে দেব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি ওই পাবলিকেশনের কাছে কথা বলতে পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তবে কমেন্ট বক্সটা চেক করবেন, আমি প্রথম কমেন্ট বক্সে তাদেরকে মেনশন করে দেব, আপনারা আপনাদের কোশ্চেনগুলো তাদের কাছে করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা এখন হচ্ছে ক্রাকের বইটা দেখি এবং ক্রাক সম্পর্কে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। চলেন ভিডিওর সামনের দিকে এগোনো যাক। এই হচ্ছে ক্রাক বইটা। আপনারা যদি এর পুরুত্বটা মনে হয় দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় একটা বই। তো এই হচ্ছে ক্রাকের পুরুত্ব মোটামুটি। আর এর পেজ সংখ্যা আছে 1848টি, আর প্রায় 2000-এর মতো পেজ সংখ্যা আছে। তো এই বইটার বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বিসিএস পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো। এরপরে চাকরি পরীক্ষার সকল সাবজেক্টে একক বই, মানে আমাদের সাধারণত সব পরীক্ষা 10টার উপরে তো সাবজেক্ট থাকে না, তো 10টা সাবজেক্টে এখানে কভার করছে। এছাড়া বিগত 30 বছরের সকল পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তারপরে বলা আছে যে পুনরাবৃত্তি বর্জিত এবং পুরাতন প্রশ্নগুলো আপডেট তথ্য দিয়ে প্রতিস্থাপিত। একই প্রশ্ন বারবার এখানে তারা দেয়নি, এটা তারা বোঝাতে চাচ্ছে। এবং ধরেন বাজেট সম্পর্কিত, মানে যে তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় সেই তথ্যগুলো তারা নতুন যে আপডেট তথ্য আছে এটা দিয়ে তারা বুঝিয়েছে। তো এইটা হচ্ছে মূলত আমরা বইয়ের বৈশিষ্ট্য দেখান। এখন আমরা কথা বলবো হচ্ছে এটা লাস্ট এডিশনটা কত সালে আসছে আর হচ্ছে এর দামটা কত। তো আপনি যদি লাস্ট এডিশনটা এখানে খেয়াল করেন, এদের মূলত এখনো পর্যন্ত 2টা সংস্করণ বের হয়েছে। আমি জানি না ক্যামেরার ফোকাস বারবার কেন লস হচ্ছে। আচ্ছা, তো এখানে এদের প্রথম যেটি ছিল এটা 2021-এর ডিসেম্বরে আসছিল, এবং হচ্ছে 2 নাম্বার যেটা দ্বিতীয় যে সংস্করণ আমার কাছে যেটা আছে এটা দ্বিতীয় সংস্করণ, এটা হচ্ছে অগস্টের 2023 তারিখে। আর এদের বইয়ের গায়ের মূল্য দেওয়া আছে 900 টাকা। তবে ইনাদের যে ফেসবুক পেজ ক্রাক পাবলিকেশনে সেখানে বইয়ের দামটা উল্লেখ করা আছে 790 টাকা, এবং আপনি যদি কুরিয়ারে বইটা নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। এবং সেখানে আপনি যদি এটা দোকান থেকে বইটা কিনতে চান আপনার তাহলে 790 টাকায় নেওয়ার কথা, কিন্তু দুঃখিত আমার কাছ থেকে সেটা নেয় নাই। আমি যেহেতু বইটা আমার এরিয়াতে ছিল না, তো আমি দোকানদারকে বলে বইটা অর্ডার দিয়ে আনিয়ে নেওয়া লাগছিল, যার কারণে বইটা নিয়ে এসে আমার ফেরত দেওয়ার তো আর কোনো ওয়ে ছিল না। তো উনি 900 টাকাই চাই, পরবর্তীতে 850 টাকায় বইটা আমাকে দেয়। তো তার মানে বলা যায় আপনার হচ্ছে 790 থেকে 900 টাকা আপনাকে পে করতেই হবে, আপনি যেখান থেকে থাকেন এর ভিতরে কোনো একটা মূল্য আপনার থেকে নেবে। তবে 790-এর কম তো নেওয়ার কোনো পসিবিলিটি নেই, আর 900-এর বেশি তো নিতে পারবে না, যেহেতু এর বইয়ের মূল্যটা বইয়ে দেওয়া আছে। এছাড়া আপনাদের যদি অন্য কোনো কোয়ারিজ থেকে থাকে বা কোনো কিছু জানতে চান বা কুরিয়ারে বইটা নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে তাদের তথ্য এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে তথ্যগুলো নিতে পারেন। অথবা
আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। সেখানে আমি তাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্ক আছে সেটা দিয়ে দেব, সেখানে আপনারা তথ্য নিতে পারেন। এবং যদি ফিনমসের লিঙ্কটাও আমি ওখানে দিয়ে রাখবো, যদি তাদের সম্পর্কেও কোনো তথ্য চান আপনারা সেখানে তাদের নিজেদের থেকে নক করে নিতে পারেন। প্রথমত বলে নেই, এটা কিন্তু কোনো পেইড না, আমি কিন্তু টাকা দিয়ে বইটা কিনে রিভিউ করছি, যেহেতু আপনাদের অনেকগুলো কোয়ারিজ ছিল এই জন্য। আর এরপরে দেখি যদি তাদের সূচি যদি খেয়াল করেন, এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ পাঠ। হ্যাঁ, তো বাংলা ব্যাকরণ পাঠে যে প্রশ্নগুলো দেওয়া আছে, মানে অধ্যায়ভিত্তিক দেওয়া আছে, এখানে দেখেন কোনো টপিকই বাদ রাখে না এরা। তো সবগুলো টপিক থেকে 224 পেজ পর্যন্ত শুধুমাত্র বাংলা ব্যাকরণের কোশ্চেন আছে। এখন বাংলা প্রথম পত্র যেটা বা বাংলা সাহিত্য যেটা, সেই ক্ষেত্রে যদি দেখেন, আমরা কিন্তু সাধারণত পড়ি যে কবিদের জীবনীগুলো আলাদা করে পড়ি, পত্রিকা আলাদা। এখানে কিন্তু কবিদের জীবনীগুলো ওইভাবে আলাদা নাই, সবগুলো সাহিত্য বিষয়ক যে গ্রন্থ সবগুলো এক জায়গায় করছে, প্রাচীন যুগের প্রশ্নগুলো এক জায়গায়, আধুনিক যুগে এক জায়গায়, কবি সাহিত্যিকদের জীবনী এখানে মানে মোটামুটি সব কবিদের জীবনী থেকে যত প্রশ্ন আসছে সবগুলো এখানে 252 পেজ থেকে শুরু করে 258 পেজ পর্যন্ত, মানে এই যে উপাধি এবং ছদ্মনাম শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কবিদের জীবনী থেকে কোশ্চেন আসছে। এবার উপন্যাসগুলো এক জায়গায়, নাটক প্রহসন এক জায়গায়, কাব্য মহাকাব্য, কবিতা, মানে মোটামুটি হচ্ছে এখানে টপিক ভিত্তিক সাজানো আছে, যে আপনার যে যে টপিকগুলো কাভার করে পরীক্ষাতে সেই টপিকগুলো আছে। এরপরে যদি আমরা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখি, এখানেও কিন্তু গ্রামার পাঠ হিসেবে আলাদা করছে। এখানে দেখেন গ্রামার পাঠের টপিক ভিত্তিক আলাদা করলেও এখানে লিটারেচার আবার হচ্ছে আপনার বাংলা সাহিত্যের মতোই করছে। এইখানে দেখেন যে আপনার পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, লাইফ স্টোরি অফ অথর্স, টাইটেল অফ অথর্স, লিটারারি টার্মস, ফিগার অফ স্পিচ, নোভেল, প্লে, ড্রামা, কমেডি, তারপরে পোয়েম, শর্ট স্টোরি, আদার্স বুক, ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং কোটেশন। মানে মোটামুটি হচ্ছে কোটেশন থেকে যত প্রশ্ন আপনি এক জায়গায় গোছানো পাবেন। তারপরে হচ্ছে সাধারণত নোভেল থেকে যতগুলো এক জায়গায়, ফিগার অফ স্পিচ থেকে যতগুলো সবগুলো এক জায়গায় এখানে গুছিয়ে দিছে। এর পরের অংশ গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি থেকে যদি পরের অংশে যায়, তারপরে দেখেন যে এখানে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে, এখানে তেমন কোনো বিন্যাস বা তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, জাস্ট টপিক ওয়াইজ দেওয়া আছে। বাংলাদেশের কৃষির ভিতরে যে যে টপিকগুলো পড়ে, ভূমি ব্যবস্থাপনা, কৃষিখাত, কৃষিখাত এবং মৌসুমী আবহাওয়া, তারপরে খাদ্য, শস্য উৎপাদন, বহুমুখীকরণ, অর্থকরী ফসল, জিআই পণ্য, কৃষি বিষয়ক প্রতিষ্ঠান, মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা, প্রাণী সম্পদ। তারপরে এখানে তেমন খুব একটা কিছু নেই। শিল্প বাণিজ্যের ভিতরে গুরুত্বপূর্ণ যেগুলো, তারপরে হচ্ছে সংবিধানে এখানে দেখেন হচ্ছে সংবিধানটা যেটা করছে, প্রণয়নের ইতিহাস, সংবিধানের ভাগ এবং অনুচ্ছেদগুলো আছে, প্রত্যেকটা ভাগ থেকে যতগুলো প্রশ্ন আসে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, তফসিলগুলো সুন্দর করে দেওয়া আছে, এবং শেষে হচ্ছে সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। তো এইভাবে যদি যাই, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে শেষ হয়েছে। এখানে আমার সূচিপত্র মোটামুটি এইভাবে গেছে, আমি সূচিপত্র বাকিগুলো জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। আর এরপরে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তো কোশ্চেন প্যাটার্ন যদি একদম প্রথমেই যেটা আছে যেটা বাংলা ভাষা, দেখেন বাংলা ভাষা থেকে যতগুলো কোশ্চেন আসছে। আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করেন যে একটা প্রশ্ন যতবার আসছে এখানে তো দেওয়া আছে যে কোনটাতে আসছে। একটা প্রশ্ন, একই প্রশ্ন দেখেন এখানে 3 ভাবে আসছে। যেমন এখানে হচ্ছে ভাবের উৎসই ভাষা, আবার মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি, ভাবের বাহন কোনটি। তো একটা প্রশ্ন 3 ভাবে আসতে পারে। তো একটা প্রশ্ন যতভাবে আসতে পারে এখানে দেখেন অবলিক দিয়ে দেওয়া আছে। তো এইটা মূলত তাদের জন্য যারা শুধুমাত্র এখান থেকে প্র্যাকটিস করবে। দেখেন আপনি অন্য একটা বিষয়ভিত্তিক বই থেকে পড়ে ফেলছেন, আপনার এখন হচ্ছে শুধুমাত্র আপনার পড়াটা কোন পর্যন্ত এগিয়েছে এবং আপনার পড়াটা যে আদৌ কতটুকু হয়েছে এটা দেখার জন্য, রিভিশনের জন্য আপনার একটা দরকার যে আপনার কিছু মনে আসে কিনা সেই ক্ষেত্রে। তো আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে এই সাইডটাতে আপনি একটা কাগজ দিয়ে অথবা একটা কিছু দিয়ে আনসারগুলো এইভাবে ঢেকে ফেলে আপনি চাইলে এখান থেকে জাস্ট পড়ে যেতে পারবেন। কিংবা এই প্রশ্নগুলো দিয়ে আপনি কিন্তু যে পরীক্ষাগুলোও দিতে পারবেন, যে আপনি দেখা যায় দাগ নাম্বার এবং উত্তর যে 32-এর ক কি খ এভাবে লিখে আপনি পরবর্তীতে মিলাই নিলেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা বই শেষ করতে পারেন। এই ক্ষেত্রে আবার সবগুলো টপিক তো গুরুত্বপূর্ণ না, তো যে টপিকগুলো আপনি পড়বেন সেগুলো। আর এখানে যেহেতু হিউজ ফাঁকা জায়গা আছে, তো আপনার লেখালেখির দরকার হলেও লিখে ফেলতে পারেন যে আমার এই জিনিসগুলো মনে রাখা লাগবে। একটা প্রশ্ন কত হবে, অনেক প্রশ্ন দেওয়া এখানে।
তো হয় কি যে আমরা তো অনেক তথ্যবহুল পড়াশোনা করি এক একটা বই থেকে। তো তথ্যবহুল পড়াশোনা করার পরে প্রশ্নগুলো কিভাবে আসবে বা একটা প্রশ্ন কতভাবে আসতে পারে, আমরা ওএমআরে কিন্তু ভুলটা করি। আমার যেটা হয় যে আমার মনে হয় সবার কম বেশি হয় যে প্রশ্ন দেখলে মনে হয় এটা পারি, কিন্তু কোনটা এক্স্যাক্ট উত্তর আমরা একদম যারা নতুন আছি তাদের ক্ষেত্রে এই ভুলগুলো হয়। তো এই কনফিউশন দূর করার জন্য আপনারা এটা করতে পারেন। আর কেউ যদি মনে করেন না যে তার ব্যাখ্যা দরকার বা কোনটা কি হলো, আপনার কাছে বিষয়ভিত্তিক বই নেই, সেই ক্ষেত্রে আপনার জন্য ক্র্যাকটা কেনাটা হচ্ছে টাকার অপচয় হবে। আপনি সেই ক্ষেত্রে ক্র্যাক কিনবেন না, তখন আপনি ফেনম কিনবেন। কারণ ক্র্যাকটাতে আপনি প্র্যাকটিস করার জন্য নিজের অবস্থাটা কতটুকু এগিয়েছে এটা দেখার জন্য। অথবা আপনার পরীক্ষার রাত্রে অনেকগুলো বই না পড়ে আপনার এই বইটা পড়তে পারেন, কিংবা আপনি লম্বা ছুটিতে যাচ্ছেন কোথাও, আপনার মোটামুটি প্রস্তুতি ভালো আছে, তো সেই ক্ষেত্রে আপনি সেই সময়টাতে, ছুটির যে সময়টা, ওই সময়টা ব্যয় করার জন্য আপনি এই বইটা পড়তে পারেন। তো এই মোটামুটি ক্র্যাক নিয়ে আলোচনা ছিল। ফেনম সম্পর্কে বলবো যে যাদের আপনাদের একদম বিষয়ভিত্তিক বই আলাদাভাবে কেনা নাই বা বিষয়ভিত্তিক বই ওইভাবে পড়া হয়নি, তারা যদি ক্র্যাক পড়তে আসেন, কিছুই বুঝবেন না, বিরক্ত হবেন, তারা ক্র্যাকটা নেবেন না। সেই ক্ষেত্রে আপনারা ফেনমটা নেবেন। আর যারা প্র্যাকটিস করার জন্য কিংবা মোটামুটি সিলেবাসটা একবার কাভার হয়ে গেছে বা অন্য কোনো বই থেকে পড়ছেন, তারা এই ক্র্যাকটা নেবেন। তো আশা করি ক্র্যাক সম্পর্কে আপনাদের আর তেমন কোনো প্রশ্ন থাকার কথা না। আর এরপরে যেটা ছিল, আপনাদের কোনো একটা কোয়ারিজ ছিল যে আপু এখানে কত সাল থেকে কোশ্চেন দেওয়া আছে। যেমন দেখেন এখানে একটা কোশ্চেন দেখছি, এটা হচ্ছে 21-এর দেওয়া আছে। তো এছাড়াও একদম আমি লাস্ট যে 45 বিসিএস গেছে, 45তমরও কিন্তু দেখেন কোশ্চেন এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, এটা দেখেন 45তম, তার মানে বলা যায় যে এটা 23 সাল পর্যন্ত যত পরীক্ষা আছে সবগুলো 23 অগস্টের আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষা কোশ্চেন কিন্তু এই বইটা কাভার করছে। এখানে যে সালগুলো দেখতেছি বা যে পরীক্ষাগুলো দেওয়া আছে সেটা আমাদের সেই ইঙ্গিতটাই দিচ্ছে। স্বভাবতই একটা প্রশ্নই থেকে যায়, তাহলে আপু আপনি কেন ক্র্যাকটা কিনছিলেন? এটার কারণ হচ্ছে আমি যখন বিষয়ভিত্তিকভাবে পড়াশোনাগুলো করি, আমি বললাম যে আমি যখন কোশ্চেন দেখি আমি কনফিউশনে পড়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি যদি টপিক ভিত্তিক যদি একটু কোশ্চেনগুলো কত প্রকারের কোশ্চেন আসতে পারে বা কোশ্চেনগুলো দেখে আমি যদি একটু প্র্যাকটিস করি, সেই ক্ষেত্রে যেন আমি কোনো ধরনের প্রবলেম যেগুলো ফেস করার মতো, আমি সেগুলো যেন আগে থেকে একটু সম্মুখীন হতে পারি। আর যেটা হয় যে আপনি যখন একবার বিস্তারিত পড়ে ফেলবেন, পড়ে ফেলার পরে যদি প্রত্যেকটার আবার এরকম বিস্তারিত দেখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিজেও বিরক্ত হবেন যে আমি তো এই জিনিসগুলো জানি বা আমি এই জিনিসগুলো তো পড়ছি, আমার তো এটা দরকার নেই। আর তাছাড়া যখন বারবার প্র্যাকটিসের জন্য যখন বেশি বেশি প্রশ্ন পড়বেন, তখন কিন্তু আবার মাথা ঘুরিয়ে যাওয়ার থাকে, বেশি পড়াও আবার খারাপ। এখন আরও একটা বিষয় যে আপু এটা কি লাগবেই, না এটা লাগবে না, এটা আপনি একেবারে সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভর করছে যে আপনি এই বইটা পড়বেন কি পড়বেন না। যদি আপনার বিষয়ভিত্তিক বই থাকে, এবং প্রত্যেকটা বিষয়ভিত্তিক বইয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ওএমআর দেওয়া থাকে, হ্যাঁ, আপনি যদি সেইগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু লাগবে না। যেমন আমি একবারে হাতের কাছে আমি বেসিক ভিউটা পেলাম, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা টপিক ভিত্তিক কিন্তু যতগুলো প্রশ্ন আসে আপনি কিন্তু এখানেও পেয়ে যাবেন। তো আপনি যদি প্রত্যেকটা বিষয়ভিত্তিক বই একটা টপিকের পরেই সেই টপিক, যেমন এইটা হচ্ছে জাতিসংঘ সম্পর্কে, তো জাতিসংঘ সম্পর্কে প্রথমে হচ্ছে বিস্তারিত আলোচনা, দেখেন জাতিসংঘ সম্পর্কে এখানে প্রথমে বিস্তারিত লেখা আছে, এবার তারপরে জাতিসংঘ থেকে যত কোশ্চেন আসছে সবগুলো কোশ্চেন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনার যদি বিষয়ভিত্তিক বইগুলো আলাদা আলাদা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর ক্র্যাকটার প্রয়োজন নেই। তারপরেও যদি আপনি মনে করেন যে আমার মতো যে বই দেখলে কিনতে মন চাই, এই ধরনের স্বভাব থাকে, তাহলে কিনতে পারেন। আর যদি আপনাদের কাছে অন্য কোনো জব সলিউশন থেকে থাকে, অলরেডি সেখান থেকে আপনি সলভ করে ফেলছেন, সেই ক্ষেত্রে বাড়তি টাকা খরচ করার আর কোনো দরকার নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।